KTV Originals। স্টেডিয়াম বুলেটিনে আপনাদের সকলকে স্বাগত। ভাস্বতী রয়েছি আপনাদের সঙ্গে। আর আজ স্টেডিয়াম বুলেটিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, আলোচনায় স্বাগত তোমায়। শুরুতে আমরা অবশ্যই নজর রাখবো বিনেশ ফোগাটের দিকে, কারণ তার রায়দানের অপেক্ষা করছে 140 কোটি ভারতীয়। কারণ আমরা দেখেছি যে তার যে 100 গ্রাম ওজন, যে ওজনের জন্য তিনি কিন্তু পিছিয়ে যান সোনার পদক জেতার লড়াই থেকে, এবং তারপর কিন্তু ভারতীয়দের কাছে এই রায়দানের মুহূর্ত এবং রায়ে কি উঠে আসে, কি ভবিষ্যৎ নির্ভর করছে সেদিকে নজর থাকছে। জয়জ্যোতি, শেষ কি আপডেট পাচ্ছ এই রায়দান নিয়ে? দেখো ভাস্বতী, যেটা বলার সেটা হচ্ছে যে বিনেশ ফোগাটের দিকে এখনো পর্যন্ত কিন্তু 140 কোটিরই চোখ রয়েছে। এবং জানিয়ে রাখি যে এই রায়দান আজ হবে কি কাল হবে এটা নিয়ে কিন্তু একটা চাপানোতর চলছে। গতকাল রাত অবধি আমরা জানতাম যে আজকে সেই রায়দানটা হবে, তবে এখন যে আপডেট পাওয়া যাচ্ছে যে 13ই আগস্ট প্যারিসের টাইম অনুযায়ী সন্ধ্যা 6টার সময় কিন্তু রায়দান করা হবে। এবং এটা একদিকে পজিটিভ দিক, কারণ মনে করা হচ্ছে অভিনব বিন্দ্রা বলছেন বা অন্যান্য অ্যাথলিটরা বলছেন যে যেহেতু ডিলে হচ্ছে তাহলে কিছু না কিছু ইতিবাচক দিক রয়েছে, কারণ আন্তর্জাতিক ক্রীড়া আদালত হয়তো এটা নিয়ে ভাবছে বিনেশ ফোগাটকে সিলভার দেওয়া যায় কিনা। এবং বিনেশ ফোগাটের হয়ে যারা লড়ছেন, হরিশ সালভে যিনি এর আগে ভারতীয় ক্রিকেটের অনেক বিষয় নিয়েও লড়েছেন, স্ট্রং যেসব গ্রাউন্ডগুলো দিচ্ছেন সেগুলো কিন্তু যথেষ্ট বৈধ, এবং আন্তর্জাতিক ক্রীড়া আদালত একেবারেই কিন্তু সেটা নস্যাৎ করতে পারছে না, এবং যার জন্যই কিন্তু সিদ্ধান্তটা ডিলে হচ্ছে। যদি সিলভার দেওয়া না থাকতো তাহলে কিন্তু অনেক আগেই, মানে গতকালই আমরা রায় পেয়ে যেতাম। যেহেতু স্ট্রংলি তাকে প্রেজেন্ট করা হচ্ছে, বিনেশ ফোগাটকে প্রেজেন্ট করা হচ্ছে তিনি যেভাবে লড়েছেন, এবং এটা পরিষ্কার বলা হচ্ছে যে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে তিনি কোনো ফ্রড করেনি, এটা একদম ন্যাচারাল বডি রিকভারি প্রসেস, যার জন্য তারা ওয়েট গেইন হয়েছে। তাই তাকে যেন বঞ্চিত না করা হয়। আন্তর্জাতিক ক্রীড়া আদালত ভেবে দেখছে, তবে যদি অলিম্পিক্স কমিটি দেখি, ইন্টারন্যাশনাল অলিম্পিক্স কমিটি, এবং একই সঙ্গে যদি দেখি ওয়ার্ল্ড রেসলিং অ্যাসোসিয়েশন কী ভাবছে, মানে যারা নাকি সর্বোচ্চ স্তরে রয়েছে তারা কিন্তু বলছে যে রুল ইজ রুল, মানে যেটা নিয়ম রয়েছে, যে সেট রুল রয়েছে সেটার উপরেই কিন্তু নির্ভর করা হবে। তবে এটাকে চ্যালেঞ্জ জানিয়েছে বিনেশ ফোগাট, তার হয়ে লড়ছেন অনেকেই। এবং যে চ্যালেঞ্জগুলো, মানে যে গ্রাউন্ডে চ্যালেঞ্জগুলো করেছেন সেগুলো কিন্তু যথেষ্টভাবে বৈধ, এবং বৈধ বলেই তার রায়দানটা কিন্তু দেরি হচ্ছে। এবং সর্বশেষ আপডেট যেটা ভাস্বতী, সেটা হচ্ছে যে 13ই আগস্ট আমরা জানতে পারবো তিনি রূপো পাচ্ছেন কি পাচ্ছেন না। তবে রূপো পাক বা না পাক, অলরেডি নীরজ চোপড়া বলেছেন তার এই লড়াইটা যেন আমরা ভুলে না যাই। আমরা জানি যে যারা পোডিয়ামে ওঠে তাদেরকে আমরা মনে রাখি, তাদের মানে তারাই ইতিহাসের পাতায় থেকে যায়। তবে বিনেশ ফোগাটের এই লড়াই একই দিনে 3 জনকে হারিয়ে দেওয়া, এবং যাদেরকে হারিয়েছেন তারাও সব নাম করা কুস্তিগির, তাই তাদেরকে যে হারিয়ে তিনি ফাইনালে উঠেছেন, এই লড়াইটাকে কুর্নিশ, এবং ওই সোনা বা রূপোর পথে ওই 100 গ্রামটা বাধা পড়ে যায়। তবে এখনও আশাবাদী দেশবাসী, তবে দেখা যাক শেষ অবধি কি হয়। অবশ্যই জয়জ্যোতি, যে বিনেশ ফোগাট তার ভবিষ্যৎ পরবর্তীতে কোন জায়গায় আসে, এবং তার যদি তার ঝুলিতে যদি রূপো আসে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই অলিম্পিক্স, অর্থাৎ এবারের অলিম্পিক্স, প্যারিস অলিম্পিক্স 2024-এ ভারতের কাছে, ভারতের ঝুলিতে 7টি পদক আসবে। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। এবার একটু আসি অলিম্পিক্সের খবর, যেরকম আপনাদের দিচ্ছিলাম। সরবজোৎ সিং হরিয়ানার বাসিন্দা এবং অলিম্পিকে পদকজয়ী শুটার মনু ভাকারের সঙ্গে জুটি বেঁধে তিনি ব্রোঞ্জ জয় করেছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে হরিয়ানা সরকার, আমরা জয়জ্যোতি দেখেছি, তার এই জয়ের পর তাকে সরকারি চাকরি দেওয়ার আবেদন জানিয়েছিলেন, কিন্তু তিনি তার আবেদন প্রত্যাখ্যান করেছেন হরিয়ানা সরকারের। সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন তার এই প্রত্যাখ্যান, কি সিদ্ধান্ত নিয়েছেন তিনি? দেখো সরবজোৎ, যেটা তুমি অলরেডি বললে যে মিক্সড ইভেন্টে তিনি ব্রোঞ্জ জিতেছেন, এবং তিনি যেটা বলছেন যে এখনই চাকরি নয়, মানে এখনই একদম এঙ্গেজ হয়ে যাবেন একটা জায়গায়, সেটা নয়। তার এখনও লক্ষ্য কিন্তু পূরণ হয়নি। তিনি পরিষ্কার বলছেন যে আমার লক্ষ্য সোনা জেতা, এবং সামনে যে 2028 লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স রয়েছে সেখানে কিন্তু সেই লক্ষ্যে তিনি নামবেন, এবং আশা রাখছেন তিনি যে তিনি সোনা জিতবেন। তাই এখনই সরকারি চাকরির দিকে যাচ্ছেন না, মানে একটা সেট লাইফ সেই দিকে যাচ্ছেন না। পরিবার চেয়েছিল যে তিনি এই অফারটা যাতে গ্রহণ করেন, কিন্তু তিনি তার লক্ষ্যে অবিচল, এবং তিনি পরিষ্কার বলছেন যে আমি আমার বেস্টটা কিন্তু এখনও দেইনি, মানে এই প্যারিস অলিম্পিক্সে এখনও আপনারা আমার বেস্টটা দেখেননি।
আমি চেষ্টা করব আমার বেস্টটা লস অ্যাঞ্জেলস অলিম্পিকে দেওয়ার, এবং এই যে পদকের রংটা, যে ব্রোঞ্জ আমরা জিতেছি সেই পদকের রংটা যাতে পরিবর্তন করা যায় সেটার দিকে অবশ্যই আমার সেই দিকে নজর থাকবে, এবং অবশ্যই আমি চেষ্টা করব যে যাতে সোনা জিততে পারি। আর সৌরভজোৎ একদম প্যাশনেট, নিজের লক্ষ্যে অবিচল। আমাদেরও অনেক শুভেচ্ছা সৌরভজোৎকে, এবার তিনি ব্রোঞ্জ জিতেছেন মিক্সড ইভেন্টে, এরপরে বার যেন সোনা জেতেন, এবং এই কারণেই এই স্যাক্রিফাইস অনেকটা মহেন্দ্র সিং ধোনিকে মনে পড়ছে যে তাকেও চাকরির অফার দেওয়া হয়েছিল, তবে তিনি চাকরি না করে ক্রিকেটটা খেলেছে, এবং যার ফলে কিন্তু 2011 সেই 2রা এপ্রিলে রাত এসছে, এবং মানে একটা রূপকথা, আর কিছু বলার নেই। সৌরভজোৎ যদি সেই রাস্তায় হাঁটে তাহলে ক্ষতি কি? একদমই, অর্থাৎ শুটিং তার যে লক্ষ্য সেই লক্ষ্যেই তিনি অবিচল থাকতে চান। এবার একটু অলিম্পিক্স থেকে ক্রিকেটের খবরে আসি। ক্রিকেটের খবর যখন হচ্ছে, রাহুল দ্রাবিড় পরবর্তী গন্তব্য কোথায় রাহুল দ্রাবিড়? দেখো, রাহুল দ্রাবিড় নিয়ে অনেক কথা উঠছে, এবং বেশ কিছুদিন আগে একটি মিডিয়া হাউস লিখেছিল যে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে মানে মেন্টর হিসেবে জয়েন করবেন। তবে এখন যে খবর, যে সূত্র মারফত আমি পাচ্ছি খবর, সেক্ষেত্রে বলে দেওয়া ভালো যে রাহুল দ্রাবিড় আবারও সেই তার পুরনো জায়গায় রাজস্থান রয়্যালস সেখানে ফিরতে চলেছেন। যদিও অফিসিয়ালি কিছু জানানো হয়নি। রাজস্থান রয়্যালসের হয়ে রাহুল দ্রাবিড় একটা সময় খেলতেন, সেখানে তিনি মেন্টরশিপও করেন। সম্ভবত রাজস্থান রয়্যালসই আবারও এই আইপিএলে তাকে হয়তো দেখা যাবে। তার কারণ একটাই, যে এই রাজস্থান রয়্যালসের কোচ ছিলেন কুমার সাঙ্গাকারা সম্ভবত যাচ্ছেন ইংল্যান্ডে হেড কোচ হিসেবে, এবং সেই যে ভ্যাকিউমটা হচ্ছে সেই ভ্যাকিউমটা ভরাট করার জন্য রাহুল দ্রাবিড়কে সম্ভবত রাজস্থান রয়্যালস নিয়ে আসছে। কারণ এর আগে আমরা দেখেছি যে সুসম্পর্ক রয়েছে যথেষ্ট রাজস্থান রয়্যালসের সঙ্গে রাহুল দ্রাবিড়ের, এবং বহু বছর এই ফ্র্যাঞ্চাইজির হয়েও খেলেছেন, মেন্টরশিপ করেছেন, যোগাযোগ রয়েছে, তাই একটা সফট করার রাজস্থানের প্রতি রয়েছে। তাই রাহুল দ্রাবিড়কে যদি এবার রাজস্থানের হয়ে হাল্লা বল হতে দেখি, এবং তাহলে কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না। রাহুল দ্রাবিড় এখনও পর্যন্ত তার সিদ্ধান্ত জানায়নি, তবে সোর্স মারফত এখনও পর্যন্ত যা খবর, যদি কুমার সাঙ্গাকারা হেড কোচ হয়ে যান ইংল্যান্ডে, তাহলে সেক্ষেত্রে অনেকটাই নিশ্চিত যে রাজস্থান রয়্যালসে রাহুল দ্রাবিড় আসছেন। একদমই। এবার একটু আসি রিকি পন্টিং এর কথায়। দিল্লি ক্যাপিটালস তিনি কেন ছাড়লেন এই বিষয়ে যেরকম জানবো, 7 বছরের তিনি দিল্লি ক্যাপিটালস এর কোচ ছিলেন, এবং আমরা দেখেছি যে যতদূর মনে রয়েছে যে 1 বছর সাফল্য এনে দিতে পেরেছে দিল্লিকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ব্যর্থতার কারণে কি তার সিদ্ধান্ত সরে দাঁড়ানোর? দেখো, রিকি পন্টিংকে যে অফার দেওয়া হয়েছিল যে ভারতে থাকতে হবে এবং ক্রিকেটার তুলে আনতে হবে, ক্রিকেটার তুলে আনতে গেলে একটা লম্বা সময় দিতে হবে। মানে তুমি শুধু আইপিএলটায় কোচিং করাবে আর অন্য সময় ভারতে থাকবে না, সেটা হবে না। মানে সেটা পরিষ্কার দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্টের তরফ থেকে জানানো হয়েছে যে তোমাকে ভারতে থাকতে হবে, এবং স্কাউটের যে কাজটা, মানে তরুণ ক্রিকেটার খুঁজে আনা, সেই কাজটাও রিকি পন্টিংকে করতে হবে, যেটা নাকি জানানো হচ্ছে। তবে রিকি পন্টিং পরিষ্কার জানিয়েছেন যে এটা তার পক্ষে সম্ভব নয়, এতটা সময় দেওয়া সম্ভব নয়, এবং যার ফলেই কিন্তু তিনি সরে দাঁড়াচ্ছেন। এবং যা খবর, দিল্লি ক্যাপিটালসে হয়তো কোনো ভারতীয় কোচই থাকবেন, কারণ ভারতীয় কোচ যদি থাকেন তাহলে তার পক্ষে অনেকটাই সুবিধা যে ভারতে থাকা এবং নতুন ট্যালেন্ট খুঁজে নিয়ে আসা। তাই সেই জন্যই হয়তো রিকি পন্টিং কন্টিনিউ করলেন না, কারণ এতটা সময় দেওয়া রিকি পন্টিংয়ের পক্ষে সম্ভব নয়, এবং যার জন্য তিনি অব্যাহতি চেয়েছেন। আর পরবর্তী কোচ কে হবেন আমরা জানি যে ক্রিকেট অপারেশন হেড সৌরভ গঙ্গোপাধ্যায় রয়েছেন, তিনি একদম যেটা বলবেন দিল্লি ক্যাপিটালসে সেটাই হবে। তবে কে হতে চলেছেন, সৌরভ মূল আসল যে কাণ্ডারি সৌরভই থাকছেন, তবে তার অ্যাসিস্ট্যান্ট কে হতে চলেছেন সেদিকে আমাদের কিন্তু নজর থাকবে। একদমই, পরবর্তীতে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকে আমাদের নজর থাকবে। এবার একটু আসি মহেন্দ্র সিং ধোনির কথায়। মহেন্দ্র সিং ধোনি তিনি আগামী আইপিএলে তাকে কি দেখা যাচ্ছে? দেখো, রিসেন্টলি একটা অনুষ্ঠানে মহেন্দ্র সিং ধোনি গিয়েছিলেন হায়দ্রাবাদে, সেই অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠানে মহেন্দ্র সিং ধোনি যেটা বলছেন যে যদি 6 জন প্লেয়ার রিটেন করা যায়, মানে মেগা অকশনের কি নিয়ম হবে এখনও পর্যন্ত সেটা স্পষ্ট নয়। যদি 6 জন প্লেয়ার রিটেন করা যায় তাহলে তিনি খেলবেন, বড় স্টেটমেন্ট মহেন্দ্র সিং ধোনির তরফ থেকে। আর যদি 4 জন রিটেন করা থাকে, যেটা এর আগেও আমরা দেখেছি, তাহলে হয়তো তিনি জায়গা ছেড়ে দেবেন তরুণ ক্রিকেটারদের জন্য। তাই কি হবে, মেগা অকশনে কি রুল হতে চলেছে সেই দিকে তো নজর থাকবে। তবে মহেন্দ্র সিং ধোনি মানেই একটা কিছু নতুন কিছু বা কিছু একটা সাসপেন্স, তাই ধোনিকে নিয়ে এত তাড়াতাড়ি আমরা রাইট অফ করছি না। এবং কে বলতে পারে, হয়তো মহেন্দ্র সিং ধোনিকে আমরা গ্লাভস হাতে দেখতেই পারি পরবর্তী আইপিএলে। তবে মহেন্দ্র সিং ধোনি কখন কি করবেন কেউ যায় না, তাই মহেন্দ্র সিং ধোনির বাণী সাসপেন্স, এই সাসপেন্সটা থাকুক মেগা অকশন পর্যন্ত। একদমই। অলিম্পিক্স থেকে ক্রিকেটের অনেক গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরলাম। জয়জ্যোতি, দিস ডে দ্যাট ইয়ারে কি থাকছে আজ? দিস ডে দ্যাট ইয়ারে আজকে একদম স্পেশাল যেটা বলার সেটা হচ্ছে যে যশপাল শর্মা, তার আজকে জন্মদিন।
1983 ওয়ার্ল্ড কাপ উইনিং স্কোয়াডের অন্যতম সদস্য এই যশপাল শর্মা। আর যশপাল শর্মার খুব কম বয়সে তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন, তবে তার যা কন্ট্রিবিউশন, বিশেষ করে ভারত ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ যদি দেখি 1983 ওয়ার্ল্ড কাপ ফাইনাল নয়, গ্রুপ লিগের যে ম্যাচটা হয়েছে সেখানে 89 রান করেছিলেন যশপাল শর্মা সেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এবং আরও একটা কন্ট্রিবিউশন, সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে 60-এর ওপর রান করেছিলেন। এবং আরও একটা মুহূর্ত সেই সেমিফাইনালে, সেটা হচ্ছে বব উইলিসকে অনসাইডে একটা 6 মেরেছিলেন। এবং যখন নাকি তিনি আক্রমণাত্মক হয়ে যাচ্ছিলেন, তখন নন স্ট্রাইকিং এন্ড থেকে মহিন্দর অমরনাথ এসে বলছিলেন যে এত ব্যস্ত হওয়ার কিচ্ছু নেই, একদম কুলভাবে খেলো। তখন যশপাল শর্মা মহিন্দর অমরনাথকে বলেছিলেন যে এই বব উইলিস মাদ্রাজে আমাকে গালি দিয়েছিল, অনেক কটূক্তি করেছিল, এই বব উইলিসকে আমি আজ এখানে ছাড়বো না। তাই ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে বব উইলিসের বিরুদ্ধে সেই বদলাটা কিন্তু নিয়েছেন যশপাল শর্মা। দুঃখের বিষয় এটাই যে সেই বব উইলিসও আজ নেই, সেই যশপাল শর্মাও আজ নেই। নিশ্চয়ই তারাদের দেশে তারা সেই ক্রিকেটটা এখনও চালিয়ে যাচ্ছেন। একদমই ধন্যবাদ জয়জ্যোতি আজকের আলোচনার জন্য। আজকের স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3:07।